Hi, I am Soma Amrit Bhabani with my alternate news, Sans authenticity, Sans seriousness. প্রথমেই বলে রাখা ভালো যে এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021-এর যে কটা আমার সিরিজ অ্যানালিসিস ছাড়া হয়েছে, লাইভ আছে, অনেকেই সেগুলো দেখছেন এবং অনেক সুশিক্ষিত নেত্রী মহিলা সেটাকে কপিও করছেন। তা ভালো কথা, কপি করছেন ভালো কথা, তাদের বংশ পরম্পরার অভ্যেস মতোই তারা কপি করছেন, সেও ভালো কথা। কিন্তু এ ব্যাপারে আমাদের দিক থেকে কোনো দায়বদ্ধতা নেই। কোনটা ভালো ফল দেবে কোনটা খারাপ ফল দেবে এই ব্যাপারে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। যাই হোক, 3 দফা ভোট হয়ে গেছে, বস্তি থেকে খিস্তি হয়ে মোটামুটি রাস্তার ড্রেনে পড়ে যাওয়ার পর থেকে পড়ে আবার জামা কাপড় পরিষ্কার হয়ে তৃণমূল নেত্রী আবার নিজের ছন্দে ফেরার চেষ্টা করছেন। খারাপ সময়টা চলে গেছে এবং সেই পুরনো বাক বিতণ্ডা, ফুটবল খেলা, এজেন্ডার এই বিশেষ এজেন্ডাগুলো সমেত একটু মানবিকতারও টাচ দেওয়া হয়েছে। মুকুল রায় বা অন্যান্যকে বিজেপি পার্টি বোকার মতো তাদের নিজেদের জায়গায়, যেখানে তারা জিতলেও জিততে পারত তৃণমূলকে হারিয়ে, সেখান থেকে সরিয়ে হঠাৎ অন্য জায়গায় কেন দিল, তাদের প্রতি একটা দুঃখ প্রকাশ করাও হয়েছে। এসব করে সেই পুরনো এজেন্ডায় আমরা ফিরে গেছি। প্রত্যেকেরই এজেন্ডা পুরনো এবং এখানে কোনো আমরা ভবিষ্যতের আমাদের এখানে কোন রকম পশ্চিমবঙ্গ সংক্রান্ত কোন রকম কিছু আলোচনার ব্যাপার নেই, পশ্চিমবঙ্গের জনসাধারণ সম্পর্কেও কোনো আলোচনা নেই। শুধু অন্য দল কি বলছে এবং সেটা এখন মিডিয়াও পাশাপাশি রেখেই দেখিয়ে দিচ্ছে যে ইনি এই বলছেন, তার উত্তরে উনি এই বলছেন। ব্যক্তিগত আলাপচারিতা বলা যায়। তুই তো এই করছে, এই আমরা শুনতে পাচ্ছি। তা অন্য কোনো পার্টি না দিলেও আমরা একটা শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী সমাজ, এ ধরনের, যদিও আমাদের ধনতান্ত্রিক দেশ নয়, কিন্তু তবুও কতগুলো পয়েন্টে আমরা প্রত্যেকটা দলকেই আলোচনার মধ্যে আনতে চাইব। তা প্রত্যেকটা দল একটা কথাই সম্ভাব্য, একটা কথাই শব্দই সবাই বলেছেন, সেটা হচ্ছে উন্নয়ন আনবই, উন্নয়ন আনবো। এবং উন্নয়ন আনবো মানে হচ্ছে আমরা সব দিকে শিল্পে উন্নয়ন, চাষে উন্নয়ন, লেখাপড়ায় উন্নয়ন, সব রকম উন্নয়ন আমরা আনবো। তাই উন্নয়ন আনতে গেলে তো আমাদের পয়সার দরকার। তা এই পয়সার যেটা দরকার সেটা মেটাবে সেই ইনভেস্টার কারা? অল্টারনেট নিউজ থেকে আমাদের 3 দলকেই প্রশ্ন হচ্ছে যে তাদের ইনভেস্টার কারা? প্রথমে এই যে হাঁক দিয়ে চলে যাচ্ছে দূরে, আপনারা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, এরকম হাঁক দিয়ে যারা চলে যায়, মানে জিনিস বিক্রি করতে যায়, তাদের কি আমরা ইনভেস্টার বলতে পারি? এরকম ইনভেস্টার আমাদের অনেকগুলো আছে পশ্চিমবঙ্গে, কিন্তু তারা সকলেই মূলত আমাদের মোবাইল নেট আর মোবাইল টাওয়ার হাঁক পেরে চলে যায়। তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে তাদের ব্যবসা বাড়ানো, তাদের নিজেদের ব্যবসা বাড়ানো, সেটা হচ্ছে মোবাইল নেট আর মোবাইল টাওয়ার এ কিছু টাকা ঢালা, যাতে অন্তত তার 10 গুণ টাকা তারা তুলে নেয়। এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। এটা আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে লোকেরা এখানে ইনভেস্ট করে। এছাড়া আমরা তৃণমূলের গত 10 বছরে এছাড়া আর আমরা কোনো ইনভেস্টমেন্ট দেখিনি।
আর কোন রকম ইনভেস্টমেন্টই আমরা দেখিনি। এর আগে দীর্ঘদিন যে সিপিএম ছিল সেখানে আমরা কোন রকম ইনভেস্টমেন্টের কথা বুঝতেও পারতাম না, জানতেও পারতাম না, আর আমরা দেখিও নি। সেখানে যেটুকু অর্থনৈতিক পরিবর্তন হয়েছিল সেগুলো হচ্ছে বিভিন্ন চা বাগান, আম বাগান, বা বিভিন্ন ছোটখাটো ইন্ডাস্ট্রি বা হিন্দুস্তান মোটরস এর মতো বড় ইন্ডাস্ট্রি, এগুলো সব পশ্চিমবঙ্গীয়দের কাছ থেকে হাতিয়ে পূর্ববঙ্গীয়দের হাতে চলে যাওয়া। এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে সিপিএম 34 বছর গদিতে থাকাকালীন। এগুলোকে ইনভেস্টমেন্ট বলা যায়। কোন ইনভেস্টমেন্ট আমরা সে সময় দেখতে পাইনি। এক ইনভেস্টমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম জ্যোতি বসুর সল্টলেক তৈরিতে। বিধান রায় সবই করে গেছিলেন, কিন্তু উনি একটা লটারির মাধ্যমে, আপনারা যদি ঘরে ঘরে গিয়ে খোঁজ নেন, সল্টলেকের প্রত্যেকটি বাড়ি ডিসি পালের তৈরি, এবং তিনি নিশ্চয়ই পূর্ববঙ্গীয়, সেই পূর্ববঙ্গীয় ডিসি পালের তৈরি বাড়িগুলো প্রত্যেকেই লটারিতে পেয়েছেন জমিটা। সেই লটারিতে যারা পেয়েছেন তারা প্রত্যেকেই পূর্ববঙ্গীয়। সেই পূর্ববঙ্গীয়রা এই পশ্চিমবঙ্গে এই ইনভেস্টমেন্টটা করেছিল তখন। জ্যোতিবাবুর ইনভেস্টমেন্ট বলতে আমরা এইটুকুই বুঝতে পারি। তার পরবর্তীকালে আর আমরা কোনো ইনভেস্টমেন্ট দেখিনি। তৃণমূলের সময় আমরা ওইটুকুই ইনভেস্টমেন্ট দেখছি। উনি কোনো ওয়াটার অফ ইন্ডিয়ার স্টাইলে কোনো ম্যাজিকে বিভিন্ন ভাবে টাকা আনেন এবং বিভিন্ন ভাবে টাকা ছড়িয়ে দেন। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। ও হ্যাঁ, এই প্রসঙ্গে বলা দরকার, এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী তৃণমূলের, তারা কিন্তু আমার চ্যালেঞ্জের কোনো জবাব দেননি যে 9 লক্ষ স্টুডেন্টকে যে মোবাইল দেওয়ার কথা ছিল তার মধ্যে 1 লক্ষেরও কোনো নাম ঠিকানা আমাদেরকে জমা দিতে পারবেন কিনা, আমাদেরকে জানাতে পারবেন কিনা, সেটার কোনো উত্তর আমরা এখনো পাইনি, পাবো বলেও আশা করি না। তবে এগুলোকে আমরা আরটিআই এর মাধ্যমে বার করে নিতে পারি, সেটা পরবর্তীকালে দেখা যেতে পারে। যদি তৃণমূল ফিরে আসে তখন হয়তো আমরা সেই আইনি ধাপে যেতে পারবো। কিন্তু মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে 400 কোটি টাকা, বাকি 800 কোটি টাকা নিজেদের পকেটে গেছে। কেন না, এবারে ভোটে ইনভেস্টার, চিরকাল আমাদের এখানে কংগ্রেসের ভোটে যেটা হতো, বিভিন্ন ব্যবসায়ীরা ভোটে ইনভেস্ট করতো। প্রথম বেলা 2011-তে সঞ্জীব গোয়েঙ্কা একটা বিশাল ইনভেস্টমেন্ট করেছিল তৃণমূলের জন্য, কিন্তু তারপরে দু ধাপে 2016-তে বা এবারেও কোনো ব্যবসায়ী ইনভেস্ট করছে না বা করার দরকারও হচ্ছে না। সেটা ওই মোবাইলের 800 কোটি টাকা থেকেই মনে হয় চলে আসছে। যাই হোক, তৃণমূলের ক্ষেত্রেও আমরা ইনভেস্টমেন্ট দেখিনি, সিপিএম এর ক্ষেত্রেও ইনভেস্ট দেখিনি। আর বিজেপির ক্ষেত্রে, বিজেপি তো এখানে এখনো কাজ করবার সুযোগ পায়নি, কিন্তু কেন্দ্রে যেখানে বসে আছে সেখানে কিন্তু আমরা কোনো ইনভেস্টমেন্ট, বাইরের লোক এখানে এসে, বিদেশের থেকে লোক এখানে এসে ইনভেস্ট করছে সেরকম কোনো কিছু দেখিনি। এখানকার বিভিন্ন ব্যবসায়ী ব্যবসা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি, বরঞ্চ আমরা সেখানে উল্টো জিনিস দেখেছি যে ভারতবর্ষের মতো একটা গরিব দেশ, তারা ফ্রান্সের মতো একটা অতি উন্নত দেশে ইনভেস্টমেন্ট করছে। এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার অবশ্যই। সেখানে শুধু আমরা একটাই জিনিস দেখতে পাচ্ছি যে তিরুপতির মতো, দক্ষিণের তিরুপতির মতো আমাদের এখানে অযোধ্যা রাম মন্দিরকে তিরুপতি বাবার মতোই বড়লোক করে তোলা হচ্ছে। ওখানে রামকে, উনি মানুষ বা দেবতা যাই হন, তিরুপতির মতোই বড়লোক হয়ে যাচ্ছেন এখানে অযোধ্যায় শ্রীরাম। এটাকেও ইনভেস্টমেন্ট বলা যায় না। কাজেই আপাতত আমাদের ইনভেস্টমেন্ট কি হবে সেটা পরবর্তী 3 বছরের জন্য আমাদের অপেক্ষা করে দেখতে হবে। আর এই পয়েন্টে আমাদের বিশদভাবে কেউ কোনো মঞ্চে দাঁড়িয়ে কিছু বলেনি, এটা আমাদের অল্টারনেটিভ ভিউ। আর 3 দফায় কিভাবে ভোট হয়েছে সে নিয়ে তো আর আলোচনার কিছু নেই। চিত্রনাট্য, 4র্থ দফার জন্য চিত্রনাট্য তৈরি হচ্ছে। এর মধ্যে 2য় দফায় প্রথম থেকেই ঠিক ছিল যে ক্যামেরা একটাই বুথে দাঁড়িয়ে থাকবে, সমস্ত মিডিয়ার ক্যামেরা একটাই বুথে সারাক্ষণ 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। 3য় দফায় 2-1 মহিলা, এ দলের একজন মহিলা, ও দলের একজন মহিলা। এ ব্যাপারে আমাদের কিন্তু সাম্যবাদ আছে। আজকে যদি ইলেকশন কমিশন এই দলকে কালকে নোটিশ জারি করে, কালকে ওই দলকে নোটিশ জারি করতেই হবে। এটা একদম আমাদের সাম্যবাদে রয়েছে। এই দলের একজন মহিলা যদি নিগৃহীত হন, ওই দলের একজনকে নিগৃহীত হতেই হবে। কাজে আগামীকাল 4র্থ দফায় এই ধরনের হিসেবের যে ক্যামেরা চলবে
সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকি।